আচ্ছা, আশিস রায়ের ইনজুরি নিয়ে মোহনবাগান ফ্যান্স দে আর ওরিড। সেই ইনজুরি রিলেটেড যা কিছু আপডেট রয়েছে অবভিয়াসলি কথা বলবো, এবং মোহনবাগানের ভবিষ্যৎ পরিকল্পনা রাইট ব্যাক নিয়ে এই সিজনে এবং বিয়ন্ড দিস সিজন যা কিছু পরিকল্পনা হবে বা হতে পারে ভবিষ্যতে, সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। এবং আইএসএলেরও দুটো একটা ছোটো ছোটো বিষয় রয়েছে, ডেফিনেটলি ডিসকাস করবো। প্রথম কথা হচ্ছে যে আইএসএল ক্লাবগুলো তারা রিল্যাক্সেশন চেয়েছে বা তারা একটা টেম্পোরারিলি ফ্রিজ চেয়েছে অল্প সময়ের জন্য, যাতে রেলিগেশন না হয়। একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি বা বিভিন্ন বিষয় রয়েছে, সেটা ক্লিয়ার হওয়ার আগে যেন রেলিগেশন শুরু না হয়, সেই জন্য স্পোর্টস মিনিস্ট্রিকে চিঠি পাঠিয়েছে। কালকে এই রিলেটেড যা কিছু ডিটেলসের ডিসকাশন সেটা সেকেন্ড চ্যানেল বং পিএনপিসি 2.0-তে করেছি। যারা এখনও অবধি ভিডিওটা দেখোনি তারা সেখানে দেখতে পারো। ইন ডিটেলসে পুরো ব্যাপারটা বুঝতে পারবে যে রিজন কী কী রয়েছে, লিগাল কনফ্লিক্টস কী কী রয়েছে, সম্ভাবনা কী রয়েছে না রয়েছে, সব কিছু নিয়ে কথা বলেছি। আজকে আরও একটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে ব্রডকাস্টার যারা হবে, যাদের হাতে টিভি সত্ত্ব ওটিটি সত্ত্ব সমস্ত কিছু যাবে, তাদের আজকে বিড করার বা টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল। এবং সেখানে মাল্টিপল বিডার্স তারা টেন্ডার জমা দিয়েছে। আগামীকাল সন্ধেবেলায় প্রত্যেকটা টেন্ডার ওপেন হবে, এবং আগামীকাল সন্ধেবেলাতে হয়তো আমরা জানতে পেরে যাব যে কারা আগামী দিনে, বিশেষ করে এই 2025-26 সিজনে, এই ট্রাঙ্কেটেড সিজনের 13টা করে ম্যাচ প্রতিটা ক্লাবের, কারা দেখানোর সত্ত্ব পাচ্ছে, কাদের হাতে লিগ্যাল রাইটস যাচ্ছে ব্রডকাস্টিংয়ের। এবার যেটা মনে করা হচ্ছে, বহু জায়গা থেকে অনেক রিপোর্ট, অনেক রুমার বেরিয়েছে যে হয়তো একটা হাইব্রিড মডেল হতে পারে। যেহেতু কোনো একটা সোল কোম্পানি তারা এমন কোনো বিড করবে না এই ট্রাঙ্কেটেড সিজনে যে বিরাট কিছু লাভ বা বিরাট কিছু ভালো অ্যামাউন্ট অন্ততপক্ষে এআইএফএফ সেখান থেকে বা ক্লাবগুলো রিসিভ করবে। সেই ক্ষেত্রে একটা হাইব্রিড মডেল হতে পারে। কীরকম হতে পারে, যে একটা যে কোনো কোম্পানির হাতে হয়তো ওটিটির সত্ত্ব যেতে পারে, যে তারা মোবাইল, ল্যাপটপ, মানে তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা খেলা দেখাতে পারবে। এবং আরেকটা কোম্পানির হাতে হয়তো টেলিভিশন সত্ত্ব যেতে পারে, যে টিভির চ্যানেলে রিমোটে অন করলে সেই খেলাগুলো দেখতে পাওয়া যাবে। তো দুটো আলাদা কোম্পানির কাছেও যেতে পারে। এবার যদি একটা কোনো কোম্পানি সিঙ্গেল হ্যান্ডেডলি সেই টাকাটা দিয়ে দেয়, তাহলে তো খুব ভালো কথা। সেটা যতক্ষণ না বিড ওপেন হচ্ছে কেউই বুঝতে পারবে না। কালকে যখন বিডটা ওপেন হবে পুরোটা ক্লিয়ার হবে। আর যদি দেখা যায় যে বিডে এরকম রয়েছে যে সেখানে টাকার অঙ্ক কম, এবং মোটামুটি এই মডেলকে সামনে তুলে ধরলে যে দুটো আলাদা কোম্পানির হাতে যদি দুটো সত্ত্ব যায়, সেটা যদি লাভবান হয়, সেই ক্ষেত্রে এআইএফএফ এবং তার সাথে সমস্ত আইএসএল ক্লাব হয়তো সেই মডেলের রাস্তাতেও সবাই হাঁটতে পারে। দেখা যাক, এটা হয়তো আমরা কালকে সন্ধ্যেবেলাতে ক্লিয়ার পিকচার দেখতে পাবো। নাও দ্য মেন থিং ইজ কি, অবশ্যই বলতে হবে যে আশিস রায়ের কথা। আশিস রায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইঞ্জুরিতে আবারও তার সমস্যা শুরু হয়েছে, সেটা হচ্ছে তার নি ইঞ্জুরি। এর আগেও তাকে এই হাঁটুর ইঞ্জুরি কিন্তু ভুগিয়েছে, কিন্তু এইবারেরটা যথেষ্ট সিরিয়াস, এবং সেই সিরিয়াসনেসের জন্য তার সার্জারি দরকার রয়েছে। এবং ন্যাচারালি আমরা জানি যে যদি কারোর হাঁটুতে সার্জারি হয়, তাহলে একটা লঙ্গার টাইমের জন্য সেই প্লেয়ারটা কিন্তু মাঠের বাইরে থাকে। সেটা কিন্তু আশিস রায়ের ক্ষেত্রেও হবে, যেটা লেটেস্ট রিপোর্ট বলছে যে সেই সার্জারি হয়তো এই ফেব্রুয়ারি মাসেই হবে। এবং ন্যাচারালি ফেব্রুয়ারি মাসে হওয়া মানে, যেহেতু আমরা জানি যে এইবারের সিজনটা শুরু হচ্ছে 14th ফেব্রুয়ারি থেকে, শেষ হয়ে যাচ্ছে 17th মে, মানে ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, জাস্ট 3 মাসের একটা লিগ। তো ডেফিনেটলি 3 মাসের মধ্যে সার্জারি যে রিকভারি, তারপর ম্যাচ ফিটনেস হওয়া, টিমের মধ্যে ফিট হয়ে ঢোকা, সেটা কিন্তু হয়তো আশিস রায়ের পক্ষে পসিবল নাও হতে পারে। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে, যদি না পুরো সিজনের জন্য যদি না হয়, তাহলেও অন্তত লঙ্গার পিরিয়ডের জন্য বা সিজনের প্রায় সিংহভাগ সময়ের জন্য আশিস রায় হয়তো মাঠের বাইরে থাকবে, এবং মোহনবাগান জার্সিতে তার এই সিজনে নামাটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথমত আশিস রায়ের জন্য আমাদের তরফ থেকে সমস্ত রকমের শুভেচ্ছা বার্তা থাকলো যে খুব তাড়াতাড়ি আশিস রায় যেন মাঠে ফিরে আসে। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে মোহনবাগানের পরিকল্পনা কী কী থাকবে, কারণ মোহনবাগান কোচ সের্জিও লোবেরা তিনি এ যাবৎ যত প্র্যাকটিস ম্যাচ খেলেছেন, কালকে সন্ধেবেলার ওই পরপর দুটো প্র্যাকটিস ম্যাচকে বাদ দিয়ে, যেখানে তিনি দুটো আলাদা স্টার্টিং 11 নামিয়েছিলেন, দুটো পুরো অন্যরকম ফরমেশনে তিনি টিমকে খেলিয়েছেন, এবং দুটোতেই তিনি গোলস গ্যালোর এনজয় করেছেন। এই দুটো ম্যাচের আগে অবধি আশিস রায় কিন্তু টিমের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, এবং ম্যাক্সিমাম সময় তাকে রাইট ব্যাকে শুরু করতে আমরা দেখেছি প্র্যাকটিস ম্যাচগুলোতে। অভিষেককে দিয়েও তিনি ট্রাই করিয়েছেন, তিনি কখনও শুভাশিসকে লেফট ব্যাক করেছেন, কখনো অভিষেককে করেছেন, অভিষেককে রাইট ব্যাক করেছেন, বা আশিসকে করেছেন। অভিষেককে তিনি দুটো জায়গাতে ইউজ করেছেন, মেহতাবকেও করেছেন রাইট ব্যাক হিসেবে, সেন্টার ব্যাক হিসাবে। তিনি অনেক ভেরিয়েশনের মধ্যে দিয়ে ডিফেন্সটাকে তিনি সাজাচ্ছিলেন। বাট এই জায়গাতে আশিস রায়ের একটা চোট, তাকে অনেকটা আবারও রিপ্ল্যান করতে হবে অনেক কিছু বিষয় নিয়ে। আশিস রায় চোট পেয়েছে, সেই জায়গাতে অভিষেক বা মেহতাব সিং কেউ একজন রাইট ব্যাক হতে পারে। কার সম্ভাবনা বেশি? ডেফিনেটলি অভিষেক টেকচাম সিংয়ের সম্ভাবনা বেশি।
বাট এমনও হতে পারে যে হয়তো মেহতাবকে রাইট ব্যাক করে অভিষেককে লেফট ব্যাক করে আমরা হয়তো শুভাশিসকে দেখতে পারি যে অ্যালবার্তো রড্রিগেজের সাথে সেন্টার ব্যাকে পার্টনার হচ্ছে। এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে হয়েছে মেহতাবই পার্টনার অ্যালবার্তো রড্রিগেজ বা টম অলরেডের কিছু কিছু প্র্যাকটিস ম্যাচের টাইমিংয়ে, কিন্তু সেটা হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে অন্যরকম হতে পারে। কিন্তু যে জিনিসটা হয়তো মোহনবাগান কোচকে ভাবাতে পারে সেটা হচ্ছে বিয়ন্ড দিস সিজন। কারণ আশিস রায় যে ধরনের পারফরমেন্স তুলে ধরছিল, যে ধরনের তার ডিফেন্সিভ খামতি আসছিল, সেটা নিয়ে অন্ততপক্ষে মোহনবাগান ম্যানেজমেন্ট দে ওয়ার ওরিড, অন্ততপক্ষে বলতে পারা যায়। তারা বারবার করে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল প্লেয়ার দেখেছে, অনেক সার্চ করার পর অভিষেককে তুলেছে, যেহেতু অভিষেক দুটো সাইড ব্যাকেই খেলতে পারে। আবার এই দিকেও এটা ঠিক কথা যে শুভাশিস বোস তারও কিন্তু ধীরে ধীরে যে কোথাও একটা স্পিড এবং ন্যাচারালি সের্জিও লোবেরা যে ধরনের সাইড ব্যাক পছন্দ করেন, যে ধরনের ফুল ব্যাক তিনি পছন্দ করেন, সেখানে শুভাশিস তাকে কতটা টিকমার্ক দিয়ে হেল্প করতে পারবে সেটা একটা প্রশ্নের ব্যাপার। তো সেখানেও লঙ্গার টার্মে যদি সের্জিও লোবেরাকে রাখতে হয়, যদি এই ফরমেশনটাকেই এগিয়ে নিয়ে যেতে হয়, যদি এই সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ডেফিনেটলি আরও স্পিডি একজন সাইড ব্যাক, ফুল ব্যাক বা উইং ব্যাক আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন সেটা কিন্তু মোহনবাগানের দরকার। তো সেই জায়গাতে লেফট ব্যাকে যদি অভিষেককে প্লেস করা যায়, তাহলে আরও একজন স্পিডি উইং ব্যাক বা ফুল ব্যাক কিন্তু রাইট ব্যাকে ডেফিনেটলি লাগবে। তুমি যদি একবার মার্কেট সার্চ করো, তুমি যদি একবার বাকি টিমগুলোর সিচুয়েশন দেখো, এবং মোহনবাগান এই মুহূর্তে যে স্ট্যান্ডার্ডে রয়েছে, যে স্ট্যাচারে রয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি আশিস রায়কে সরাতেই হয়, তাকে নিয়ে যদি আর কোনো রকম বড় পরিকল্পনা সের্জিও লোবেরা না করেন বা মোহনবাগান না করে, যদি আরও কোনো বেটার সাইড ব্যাক বা ফুল ব্যাক দিয়ে টিম রিপ্লেস করতে চাই তাকে, তাহলে কিন্তু মানে নো ডাউট ইন্ডিয়ান ফুটবলে এক্সাইটিং ট্যালেন্টের অভাব নেই এই পজিশনটাতে। কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে মোহনবাগান যে প্লেয়ারকে নিয়ে আসবে তাকে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে ডেভেলপমেন্টের সুযোগটা ডেফিনেটলি সে পাবে না। তাকে রাতারাতি এসে সিনিয়র টিমের জুতোতে পা গলাতে হবে এবং প্রথম দিন থেকে সেই বেস্ট লেভেল পারফরমেন্সটা দিতে হবে। তাহলে সেই জায়গাতে আবার প্লেয়ারের সংখ্যা কত, সেটা কিন্তু আবার নমিনাল হয়ে যাবে। হাতে গোনা কিছু প্লেয়ার হবে যারা সেই এক্সপিরিয়েন্সটা গেন করেছে বড় টিমে, এবং যাদের ট্রফি উইনিং মেন্টালিটি রয়েছে, এবং যারা মোহনবাগানের জার্সির ওজনটাকে বুঝে অন্ততপক্ষে ফিউচারে ভালো খেলতে পারবে। প্লেয়ার প্রচুর রয়েছে, কিন্তু মোহনবাগানের হয়ে খেলার মতো প্লেয়ারের সংখ্যাটা সিরিয়াসলি কম রয়েছে। এমনিতে আমাদের ইন্ডিয়ান ফুটবলে যে প্লেয়ার্স পুল থাকে, বড় ক্লাবে খেলার মতো যে প্লেয়ার্স পুল, সেটা কিন্তু কম। অনেক প্লেয়ার বড় ক্লাবে সই করে, সবাই কিন্তু ক্লিক করে না। হাতে গোনা কিছু প্লেয়ার ক্লিক করে, ম্যাক্সিমাম প্লেয়ার তারা কিন্তু সেই ওজনটা নিতে পারে না, বা ফ্যানেদের যে প্রেশারটা রয়েছে সেটা নিতে পারে না, বা সেই কনসিস্টেন্সিটা দেখাতে পারে না। এবং ডেফিনেটলি সমর্থকদের মনের মধ্যে যে কটা নাম ঘুরে বেড়াচ্ছে আপাতত, যা কিছু নিয়ে আলোচনা চলছে, সেখানে কিন্তু মেন যে দু তিনটে নাম সেখানে রয়েছে ভালপুইয়া, ডেফিনেটলি একটা বিগ টার্গেট হতে পারে। কারণ পরবর্তী সিজনে মুম্বাই সিটি এফসি কী সিচুয়েশনে থাকবে, তারা কতটা আরও ভালোভাবে টিম তৈরি করবে, কত টাকা ঢালবে, প্রশ্ন থেকে যাচ্ছে, যেহেতু সিটি ফুটবল গ্রুপ বেরিয়ে গেছে। তো যারা বড় প্লেয়ার, যাদের কাছে অন্ততপক্ষে অ্যাট্রাকশন থাকবে অন্য বিভিন্ন ক্লাবের, তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করবে। ভালপুইয়া এই লিস্টে প্রথম নাম হতে পারে। দ্বিতীয় নাম হতে পারে আরও একজন সিনিয়র প্লেয়ার, নিখিল পূজারি। দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে কাটাচ্ছে, রাইট উইঙ্গার হিসেবে শুরু করলে ইস্টবেঙ্গলে, পরবর্তীতে কিন্তু হায়দ্রাবাদ বা তারপর এই মুহূর্তে বেঙ্গালুরু, সেখানে কিন্তু রাইট ব্যাক হিসাবে নিজেকে মোটামুটি এস্টাবলিশ করতে পেরেছে। এবং তার সাথে আরও এক দুজন এক্সাইটিং ট্যালেন্টস রয়েছে, যার মধ্যে অবশ্যই বলতে হয় নামগিয়াল ভুটিয়ার কথা বেঙ্গালুরু এফসির, যার মধ্যে অবশ্যই বলতে হয় জামশেদপুরের নিখিল বার্লার কথা। তারা কিন্তু রেগুলার বেসিসে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের মন জয় করেছে, এবং মোটামুটি একটা টিমের যারা রিক্রুটার হয়, যারা অনেক কিছু ভাবনা চিন্তা করে একটা টিমে প্লেয়ার রিক্রুট করে, তাদেরও অন্ততপক্ষে গুড বুকে এই নামগুলো কিন্তু রয়েছে। বাট এটা পরের ব্যাপার, এটা কিন্তু এই সিজনের জন্যই না। এই সিজনে মোহনবাগান অন্ততপক্ষে আশিস রায়ের এই ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কাউকে নেবে না, কারণ অলরেডি রিজার্ভ টিম থেকে একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু সের্জিও লোবেরাকে ইমপ্রেস করতে পেরেছে, সেটা হচ্ছে লিওন কাস্টানহা। এই প্লেয়ারটাকেও কিন্তু চোখে চোখে রাখতে হবে। যদি সুযোগ পাই, সের্জিও লোবেরা যদি তাকে প্ল্যান মোতাবেক টিমে ইনক্লুড করেন, যদি সুযোগ দেন, তাহলে তারও কিন্তু প্রমাণ করার একটা জায়গা থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু আর অন্য কোথা থেকে প্লেয়ার নিয়ে আসার কথা মোহনবাগানকে ভাবতে হবে না। বাট যদি সেই প্লেয়ার কোথাও ইমপ্রেস করতে না পারে, বা সেই ব্যাপারটা তার মধ্যে দেখতে পাওয়া না যায়, তাহলে ডেফিনেটলি মোহনবাগান থাকবে সার্চের মধ্যে, মোহনবাগান প্লেয়ার তুলবে, সেটা পরের ব্যাপার। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আশিস রায়ের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হবে না। এখন এই মুহূর্তে টিমের মধ্যে
মেহতাব সিং রয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অভিষেক টেকচাম সিং রয়েছে, যে রাইট ব্যাকে স্বচ্ছন্দে খেলতে পারে, প্রবলেম নেই। কোচের খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কারণ তাকে প্রচুর প্র্যাকটিস ম্যাচে প্র্যাকটিস টাইমে তাকে কিন্তু অ্যাজ এ রাইট ব্যাকে তিনি ইউজ করেছেন, লেফট ব্যাকে কিন্তু খুব কম ইউজ করেছেন তাকে। তো সেটাও মাথায় রাখতে হবে। দেখা যাক, লেটস সি কী হয়। বাকি তোমাদের যা ওপিনিয়ন রয়েছে এই ম্যাটারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। আমি আমার যা কিছু ওপিনিয়ন বা আমার যা কিছু বলার ছিল সেটা শেয়ার করলাম। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।